আহমদ মুসা রোডম্যাপ গুটিয়ে রেখে গাড়ি স্টার্ট দিয়ে বলল, এখন সময় হবে না। আপনাদের ওখানে পৌঁছে দিয়ে হাজি আবদুল্লাহ সাহেবের আগেই আমাকে ভিক্টোরিয়া ব্রিজের গোড়ায় পৌঁছা দরকার। সেখানে গিয়ে আমি ব্যান্ডেজটাকে বেঁধে নেব, কথা দিচ্ছি। হাজি সাহেব নিশ্চয় ভালো ব্যান্ডেজ বাঁধতে পারেন, কিন্তু গভর্নর হাউসের লোকেরা এসব রক্তারক্তি দেখে কি বলবে, বলল সাহারা বানু পাল্টা যুক্তি হিসেবে। আমি সেখানে গাড়ি থেকে নামব না বলে আহমদ মুসা সুষমার দেয়া মোবাইলে সুষমার ওয়ান টাচ ডায়ালে মোবাইল করল। ওপারে টেলিফোন ধরে সুষমা বলে উঠল, আমার কি সৌভাগ্য। আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। শাহবানুদের নিয়ে আসছে সুষমা। আহমদ মুসা বলল, ও নাইস, ধন্যবাদ ভাইয়া। কতক্ষণের মধ্যে পৌঁছবেন? আমি গেটে যাচ্ছি, সুষমা ওপার থেকে বলল। আরও আধা ঘন্টা। অন্তত তোমার মাকে এ ব্যাপারে সঙ্গে সঙ্গেই জানানো উচিত। অলরেডি আমি জানিয়েছি ভাইয়া, মাও তাদের ওয়েলকাম করবেন, তবে গ্রামের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে, মোঘল পরিবারের সদস্য হিসেবে নয়। তুমি কিন্তু ঝুঁকি নিচ্ছ সুষমা, তুমি একটি মোঘল পরিবারকে আশ্রয় দিচ্ছ, বলল আহমদ মুসা। অবশ্যই, কিন্তু এটা কি ইতিহাসে নতুন? মারাঠি নেতা শিবাজি ও তার পুত্র শম্ভুজি আওরঙ্গজেবের হাতে মোঘল কারাগারে বন্দী থাকলেও তারা মেহমান হিসাবে ব্যবহার পেয়েছেন। শত্রুতা সত্ত্বেও মারাঠিরা আবার প্রয়োজনের মুহূর্তে মোঘলদের সহযোগিতা গেছে। আমাদের চতুর্থ পেশোয়া প্রথম মাধবরাও মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে ইংরেজদের বিরুদ্ধে সাহায্য করেছিলেন এবং বন্দিদশা থেকে তাকে মুক্ত করে মোঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন 1772 সালে। সুষমা রাও বলল, তাহলে বলা যায় সুষমা এখন দ্বিতীয় মাধব রাও? হেসে উঠল সুষমা, একটু থেমে গম্ভীর কণ্ঠে বলল, আমি মাধব রাও এই অর্থে যে আমি আমার যে কোনো মূল্যে আহমদ আলমগীরকে মুক্ত দেখতে চাই। একটি মোঘল পরিবারের সাথে সম্পর্কের আমি সেতুবন্ধন হতে চাই, কিন্তু তার মুক্তির জন্যে তো কিছুই করতে পারবো না। কোনো সহযোগিতা আপনি নিলে আমি বাধিত হব। শাহবানুদের কাছে রাখছ, এখন এটাই সবচেয়ে বড় সহযোগিতা। ওদের একটা নিরাদ হোটেলে রেখেছিলাম, কিন্তু শয়তানরা সন্ধান পেয়ে যায়। অল্পের জন্য আজ তারা শয়তানের হাতে পড়া থেকে বেঁচে গেছে, বলল আহমদ মুসা। অশেষ ধন্যবাদ ভাইয়া, আপনি আমার কথা মনে করেছেন, বলতে গিয়ে কেঁদে ফেলল সুষমা। একটু থেমে কান্নাজড়িত কণ্ঠে আবার বলে উঠল, ওর মুক্তির ব্যাপারে কি ভাবছেন ভাইয়া? আমি নিশ্চিত সুষমা, আহমদ আলমগীর মুক্ত হবে। আমি অনেকটা পথ এগিয়েছি, রহস্যের অন্ধকারটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠছে। আহমদ মুসা বলল, আল্লাহ আপনাকে সাহায্য করুন, বলল সুষমা। এখনকার মতো কথা শেষ, রাখছি সুষমা। মোবাইলের কল অফ করে দিয়ে আহমদ মুসা মুখ ফিরালো সাহারা বানুর দিকে। বলল, সুষমার সাথে কথা হলো আম্মা, ওর মাকে সে আগেই বলে রেখেছে তার মা তাদের আত্মীয় হিসাবে স্বাগত জানাবে, তাদের আত্মীয় পরিচয়ে ওখানে থাকবেন। আর এখন সুষমা গেটে এসে আমাদের জন্য অপেক্ষা করবে, কোনো ঝামেলা হবে না। ধন্যবাদ বেটা, তোমার কাছে কোনো ফাঁক নেই, আল্লাহ তোমাকে আরও সাহায্য করুন, বলল সাহারা বানু। সাহারা বানু থামতে শাহবানু আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, আপনি তো সুষমাকে চিনতেন না, মাত্র একবার দেখা হয়েছে, কিন্তু আপনাদের কথা শুনে মনে হলো এক যুগ থেকে আপনাদের পরিচয়। কি করে এটা সম্ভব? তোমাদের সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু তোমরা কি আমাকে তোমাদের পরিবারের একজন করে নাওনি? আমার প্রশ্ন এখানেই, কেন, কেমন করে এটা হতে পারে, বলল শাহবানু। শোনো, তোমার কাজ যদি ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর অস্তে হয়, তাহলে তাতে এমন একটা শক্তির সৃষ্টি হয়, এমন একটা বরকত আল্লাহ তাতে জেন যে তোমার সততা, স্বার্থহীনতা, উদ্দেশ্যের পবিত্রতার কথা আর বুঝিয়ে বলার প্রয়োজন হয় না, প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না। এ কারণে ফলের জন্য সময়ের প্রয়োজন হয় না। এক যুগের রেজাল্ট একদিনেও পেয়ে যেতে পারো, আহমদ মুসা বলল। ফি সাবিলিল্লাহর অর্থ তো আল্লাহর জন্য কাজ করা, বলল শাহবানু। হ্যাঁ, শুধু আল্লাহরই সন্তুষ্টির জন্যে, আল্লাহকে খুশি করার জন্য কাজ করা। আল্লাহ খুশি হন সেই কাজে
যে কাজ নিরপরাধ কাউকে আঘাত করে না, যে কাজে কোনো অন্যায় অবিচার নেই, যে কাজে কোনো অন্যায় পক্ষপাতিত্ব করা হয় না, যে কাজ মানুষের কল্যাণের জন্য হয় এবং যে কাজ কারো ক্ষতির বিনিময়ে কারো কল্যাণ করে না। আহমদ মুসা বলল, অনেকে ভালো কাজ বা কল্যাণের কাজ আল্লাহর সন্তুষ্টিতার সাথে সম্পর্কিত করতে চায় না, আল্লাহকে মানে না এমন লোকও ভালো কাজ কল্যাণের কাজ করে বা করতে পারে। বলল শাহবানু, হ্যাঁ, তা করতে পারে। এ ধরনের ভালো কাজের লোকদের উদাহরণ পচা ফলের মতো। পচা ফলের কিন্তু সবটাই পচা হয় না, হয়তো ফলের বৃহত্তর অংশ, এমনকি 90% অংশও ভালো থাকতে পারে, কিন্তু এরপরও মানুষ একে পচা ফলই বলে এবং মানুষ কিনতে চায় না সেই পচা ফলটা। যাদের কাজের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি লাভ নয়, যারা আল্লাহর আদেশ নিষেধ ও পছন্দ অপছন্দের অনুসরণে কাজ করে না, তারা পচা ফলের সাথে তুলনীয় এই কারণে যে তাদের সব কাজ মানুষের কল্যাণে হয় না। তারা সব ক্ষেত্রে অন্যায় অবিচার থেকে মুক্ত থাকতে পারে না। যেমন একজন হৃদয়বান ধনী লোক মানুষের কল্যাণে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করল, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল যে ধন তিনি অর্জন করেছেন তার মধ্যে কালো টাকা আছে, তার সাথে জড়িয়ে আছে বহু বঞ্চিতের দীর্ঘশ্বাস আর নির্যাতনের কান্না। দেখা যাচ্ছে ওই ধনীর খরচটা প্রশংসার, কিন্তু উপার্জনটা নিন্দার। আল্লাহর প্রতি ঈমান নেই বা ভয় ভালোবাসা নেই এমন লোকদের জীবন পর্যালোচনা করলে দেখা যাবে তাদের 90% জনই এই ধরনের মানুষ। 2-4 জনের ব্যতিক্রম হতে পারেন, যেমন আইয়ামে জাহিলিয়াতের ঘোর অন্ধকারেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভালো লোক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে ভালো ছিলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব দিক দিয়ে ভালো মহিলা ছিলেন। থামল আহমদ মুসা। চমৎকার, ধন্যবাদ আপনাকে, কিন্তু ফি সাবিলিল্লাহর অনুসারী মানে ভালো মানুষ হওয়া খুব কঠিন, বলল শাহবানু। না, খুবই সহজ। তুমি যদি আল্লাহকে ভালোবাসো এবং তার সৃষ্টিকে ভালোবাসো, তাহলে তোমার অলক্ষ্যেই তুমি ভালো মানুষ হয়ে যাবে। আল্লাহর প্রতি ভালোবাসাটা গাড়ির স্টিয়ারিং হুইলের মতো। স্টিয়ারিং হুইল যেমন গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিগ্রস্ত হওয়া ক্ষতিগ্রস্ত করা থেকে গাড়িকে রক্ষা করে, তেমনি আল্লাহর প্রতি ভালোবাসা ও আল্লাহর সৃষ্টির জন্য ভালোবাসা মানুষের জীবনকে এমনভাবে নিয়ন্ত্রিত করে যাতে তার দ্বারা মানুষ শুধু কল্যাণই পায়, ক্ষতিগ্রস্ত না হয় এবং ভালোবাসায় তাকে অন্যায়ের প্রতিবিধান ও প্রতিরোধে এমনকি জীবন উৎসর্গেও উদ্বুদ্ধ করে। থামল আহমদ মুসা। থেমে আহমদ মুসা বলে উঠল, সামনেই গভর্নর হাউস আম্মা, আমরা এসে গেছি। নড়ে চড়ে বসল শাহবানু সাহারাবানু। কাপড় চুল ঠিকঠাক করার দিকে মনোযোগ দিল তারা। আহমদ মুসা নীরব, তার দৃষ্টির সামনে। গাড়ির গতি কমে এসেছে আগের চেয়ে। আহমদ মুসা ও হাজি আবদুল্লাহ ভাইপার দ্বীপের জনমানবহীন এলাকায় এসেছে। আন্দামানের অন্যান্য দ্বীপের মতো ভাইপার দ্বীপের জনবসতি ও বন্দর এবং উপকূলের উর্বর উপত্যকা কেন্দ্রিক সবসময় পাহাড় জঙ্গল এলাকায় উপজাতিরা বাস করত। বহিরাগত বসতির পর তারা আরও দুর্গম দ্বীপাঞ্চলে চলে গেছে। দুপাশে ঝোপঝাপ আর মধ্য দিয়ে পুরনো পাথরের রাস্তা। এই রাস্তা ধরে এগোচ্ছে তারা। আহমদ মুসারা তখন একটা পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করেছে। হাঁটার সাথে কথা চলছিল। বক্তা হাজি আবদুল্লাহ, শ্রোতা আহমদ মুসা। হাজি আবদুল্লাহ বলছিল দ্বীপের কথা, এই দ্বীপের মানুষের কথা, আর আহমদ মুসা কথাগুলো গিলে যাচ্ছিল গোগ্রাসে। সামনে একটু উপরে একটা ভাঙা প্রাচীরের দিকে আঙ্গুল তুলে হাজি আবদুল্লাহ বলল, ওইটাই ভাইপার দ্বীপের জেলখানার প্রাচীর। জেলখানার মতোই প্রাচীরটা পাহাড়ের 3 দিকে ঘেরা। পূর্ব দিকটাই পাহাড় খাড়া সাগরে নেমে গেছে বলে ওদিকে কোনো প্রাচীর নেই। হাজি আবদুল্লাহ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরেকটু উত্তরে সাগরের দাঁড়ানো রস দ্বীপ যেমন ব্রিটিশ ও এলিটদের বাসস্থান এবং প্রশাসন কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল, তেমনি এই ভাইপার অপরাধীদের দ্বীপ হিসাবে বিখ্যাত ছিল। ব্রিটিশ ভারত থেকে যেসব দ্বীপান্তরিত কয়েদিদের জাহাজ বোঝাই করে আনা হতো তাদের দ্বীপে নামানো হতো আর তাদের ঢোকানো হতো
ওই প্রাচীর পার করে জেলখানায়। জেলখানার ডান্ডাধারী দারোগারা ছাড়া তথাকথিত ভদ্রজনরাও ভুল করে এ দ্বীপে পা রাখত না। প্রাচীরের গেটে এসে গেছে আহমদ মুসারা। গেট নেই, গেটের কঙ্কাল এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে। কঙ্কালে লেগেছে সংস্কারের প্রলেপ। এ প্রলেপ দিয়েছে পুরাতত্ত্ব বিভাগ। প্রাচীন কঙ্কালের উপর আধুনিক প্রলেপ বিভৎস এক শিল্পে পরিণত হয়েছে। দমকা একটা বাতাসের সাথে সিগারেটের গন্ধ নাকে প্রবেশ করায় চমকে উঠল তারা। হাজি আবদুল্লার কাঁধে চাপ দিয়ে রাস্তার উপরেই বসে পড়ল আহমদ মুসা। কি ব্যাপার বেভান, কি হলো? কোনো কিছু দেখেছ? সন্দেহ করছো কিছু? বিস্মিত কণ্ঠে একরাশ প্রশ্ন করল হাজি আবদুল্লাহ। কোনো গন্ধ পাচ্ছেন না আপনি? বলল আহমদ মুসা। হাজি আবদুল্লাহ কিছু একটা বোঝার চেষ্টা করে বলল, হ্যাঁ, মনে হচ্ছে তামাকের গন্ধ, তাই না? হ্যাঁ। এতক্ষণে সচেতন হয়ে উঠল হাজি আবদুল্লাহ। স্বর আরো নিচু করে বলল, তাহলে নিশ্চয় আশেপাশে কেউ আছে। ধন্যবাদ বেভান যে তুমি আগে সাবধান হয়েছ। গন্ধটা হালকা, বাতাস পূর্ব দিকের, অতএব যিনি সিগারেট খেয়েছেন তিনি প্রাচীরের ভেতরে ছিলেন। পাহারা বসিয়েছে তাহলে? বলল হাজি আবদুল্লাহ। অবশ্যই, বলে আহমদ মুসা হাতের রিভলভারটা পকেটে রেখে শোল্ডার হোলস্টার থেকে উজি টাইপের ছোট্ট সাব মেশিন গান বের করে নিল। আহমদ মুসার দেখা দেখি হাজি আবদুল্লাহ রিভলভার বের করে হাতে নিল। আমাদের রাস্তা এড়িয়ে অন্য পথের সামনে এগোতে হবে বলে আহমদ মুসা হামাগুড়ি দিয়ে রাস্তার পশ্চিম পাশে নেমে এলো। আহমদ মুসারা এগোতে লাগলো গেটের পশ্চিম পাশে প্রাচীরে একটা ভাঙ্গা জায়গার দিকে। আহমদ মুসা ভাবল, আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। আমরা ওদের সিগারেটের গন্ধ পেলে ওরা আমাদের কথার শব্দ পেয়েও থাকতে পারে, তাহলে ওরাও নিশ্চয় সতর্ক হয়ে যাবে। পেছন থেকে একটা শুকনো ডাল ভেঙে পড়ার শব্দ আহমদ মুসার কানে এসে প্রবেশ করল। রুদ্ধশ্বাসে আরও কিছু শুনতে চেষ্টা করল সে। হ্যাঁ, অখণ্ড নিস্তব্ধতার মধ্যে বাতাসের শব্দের অস্পষ্ট গুঞ্জন সম্বলিত ভারী একটা ঢেউ আসছে। আহমদ মুসা নিশ্চিত যে কয়েক জোড়া পায়ে গিয়ে আসছে। আহমদ মুসা তার দুহাত মাটি ঘেঁষে সামনে বাড়িয়ে উজি সাবমেশিন গানের ট্রিগারে তর্জনে রেখে বুকে হেঁটে সামনে অগ্রসর হওয়া অব্যাহত রাখল। ক্রলিং করে সামনে এগোচ্ছিল হাজি আবদুল্লাহ। তারা ভাবছিল আক্রমণে আসার আগে সে আক্রমণে যাবেই কিনা, কিন্তু ওরা আক্রমণে আসছে না কেন? তারা কি কারোর জন্য অপেক্ষা করছে, না তাদেরকে কোনো ফাঁদে নিয়ে ওরা আটকাতে চায়? চরম বিপদের সময় চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্তে তার চিন্তা কখনো তাকে প্রতারিত করেনি। সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আহমদ মুসা। ট্রিগারে ডান হাতের তর্জনে চেপে বাঁ হাতের বজ্রমুষ্টিতে উজিগানটা আঁকড়ে ধরে দেহটাকে উল্টে নিয়েছে পেছনের অদেখা শত্রুর উদ্দেশ্যে ট্রিগার টেপার জন্যে। কিন্তু তার আগেই তার কণ্ঠ হো হো করে হেসে উঠল। বলল, বন্দুক ফে। আহমদ মুসা প্রস্তুত হয়ে নিজেকে উল্টে নিয়েছিল, আর ওরা হেসে উঠেছিল শত্রুকে পেছন থেকে আক্রমণ করার সুযোগ নিয়ে। ওদের লক্ষ্য ছিল শত্রু দুজনকে নিরস্ত্র করা। পেছন ফিরে থাকা শত্রু হঠাৎ আক্রমণে আসবে এমনটা ভাবতে পারেনি বলে প্রথমে ট্রিগার টেপার সুযোগ তারা পেল না। এই সুযোগ পেল আহমদ মুসা। আহমদ মুসা নিজেকে উল্টিয়ে নিয়ে ট্রিগার টিপতে একটুও দেরি করেনি। শত্রুর হেসে ওঠাকে সে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করেছিল। একটা সাধারণ মানসিকতা হলো, আক্রমণে আসা যে শত্রু প্রথমে কথা বলে সে কথার সাথে সাথে গুলি করে না, কারণ সে শত্রুকে কথা শোনাতে চায়। এ কারণেই ওপক্ষের রিভলভারও স্টেনগান টার্গেট লক্ষ্যে গুলি করার জন্য প্রস্তুত ছিল না। তাই তারা আহমদ মুসাকে গুলি করতে উদ্যত দেখতে পেয়েও আগে গুলি করার সুযোগ নিতে পারেনি। এর ফলে ওরা ব্রাশ ফায়ারের মুখে পড়ে যায় এবং মুহূর্তে ওরা 3 জন লাশে পরিণত হয়। ব্রাশ ফায়ার সম্পূর্ণ করে আহমদ মুসা বলল, আসুন জনাব, আমরা পশ্চিম দিকে টিভির আড়ালে চলে যাই। টিভিটার দিকে ক্রাউলিং করে যাওয়ার শুরু করেই বলেছে কথাগুলো আহমদ মুসা। হাজি আবদুল্লাহ চলতে শুরু করেছে আহমদ মুসার সাথে। টিভির আড়ালে পৌঁছে হাজি আবদুল্লাহ বলল, ধন্যবাদ বেভান, কিন্তু তুমি তার আগে গুলি করলে কেমন করে? আগেই ওদের টের পেয়েছিলে? হ্যাঁ জনাব, আমি তো তোমার সাথেই ছিলাম, কিন্তু কই, আমি তো কিছু টের পেলাম না। আপনার সব নজর সামনে ছিল, পেছনে কোনো নজর আপনার ছিল না, আহমদ মুসা বলল। চোখ সামনে দেখার জন্যে পেছনে নজর রাখা যাবে কি করে? পেছনের চোখ হলো কান,
বুঝেছি, ধন্যবাদ, বলল হাজি আব্দুল্লাহ। এবার সামনে নজর দিন, বলল আহমাদ মুসা। কিন্তু এতটা সরে এসে এখানে লুকালাম কেন? পেছনে তো শত্রু নেই, সামনেও কাউকে দেখা যাচ্ছে না, আমরা সামনে এগোতে পারি। যাদের সিগারেটের গন্ধ পেয়েছি তারা সামনে কোথাও লুকিয়ে আছে। এই গুলির শব্দ শোনার পর তারা যাই মনে করুক, যে কোনো অ্যাকশনে তারা যাবে। হতে পারে সাথীদের সন্ধানে তারা প্রকাশ্যেই এগিয়ে আসবে। এই এগিয়ে আসার জায়গা করে দেবার জন্যেই আমরা তাদের পথ থেকে সরে এসেছি। আবার হতে পারে তারা এগোবে না। আমরা যেমন তাদের অপেক্ষায় ওত পেতে আছি, তারাও তেমনি আমাদের জন্য ওত পেতে থাকবে। বুঝলাম। এসব শিখতেই আমার জীবন শেষ হয়ে যাবে। আমি তো মনে করেছিলাম গোপনে আসবো, গোপনে হানা দেব, ওদের আস্থা নাই, ফলে আমরা জিতে যাব। কিন্তু এখন দেখছি সাপে নেউলের মতো লড়াই, বলল হাজি আব্দুল্লাহ। তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, আমি যাই। না বেভান, তুমি পাশে থাকলে আমার কোনো ভয় নেই, আমি এ সুযোগ হাতছাড়া করব না। আহমাদ মুসা কোনো জবাব দিল না। তার অখণ্ড মনোযোগ তখন সামনের দিকে। টিভির আড়ালে বসে তারা 10 মিনিট পার করে দিল, কিন্তু ওই পক্ষের কোনো সাড়া শব্দ নেই। হাজি আব্দুল্লাহ অধৈর্য কণ্ঠে বলল, ওরা থাকলেও নিশ্চয়ই পিছু হটে গেছে। জনাব, এটা ওদের এলাকা, কি ঘটেছে তা না দেখে না জেনে ওরা পিছু হটতে পারে না। আর ওদের এ ঘাটির নিকটবর্তী একটা অবস্থান থেকে এতটুকুতেই ওরা পিছু হাঁটা স্বাভাবিক নয়। কিন্তু ওদের চুপচাপ বসে থাকা কি স্বাভাবিক? বলল হাজি আব্দুল্লাহ। আহমাদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে চোখ থেকে নাইট ভিশন গগলসটি খুলে হাজি আব্দুল্লাহর চোখে পরিয়ে দিয়ে তারা যেখান থেকে সরে এসেছে সেদিকে অঙ্গুলি সংকেত করে ফিসফিসিয়ে বলল, দেখুন। হাজি আব্দুল্লাহ সেদিকে তাকিয়ে সোৎসাহে কিছু বলার জন্য মুখ হা করেছিল। আহমাদ মুসা তাড়াতাড়ি তার মুখে চাপা দিয়ে বলল, একটু শব্দ নয়। সরি, তোমার কথাই ঠিক বেভান। তুমি দেখছি পরিস্থিতি বিশ্লেষণ করে সামনের অবস্থাকে অঙ্কের রেজাল্টের মতো নিখুঁত বলে দিতে পারো। ধন্যবাদ তোমাকে, বলল হাজি আব্দুল্লাহ ফিসফিসে কণ্ঠে। আহমাদ মুসার মনোযোগ তখন অন্যদিকে। ওরা 4 জন এগিয়ে আসছে, ওরা নিশ্চয় তাদের সাথীদের লাশ পর্যন্ত এগোবে। এর মধ্যে তাদের কাবু করতে হবে। আসুন জনাব। হাজি আব্দুল্লাহকে লক্ষ্য করে কথাটা বলে ক্রলিং করে এগোতে লাগলো আহমাদ মুসা। হাজি আব্দুল্লাহ তাকে অনুসরণ করল। আহমাদ মুসা ডান হাতের তর্জনী স্টেনগানের ট্রিগারে রেখে স্টেনগানটা বাগিয়ে ধরে এক হাতে ক্রলিং করে আগাছার মধ্যে নিজেকে যথাসম্ভব গোপন রেখে বিড়ালের মতো নিঃশব্দে এগোতে লাগল। একসময় হাজি আব্দুল্লাহ ফিসফিসে কণ্ঠে বলল, বেভান, ওরা কিন্তু গুলির রেঞ্জে আছে, তাহলে আর এগোনো কেন? কোনো জবাব না দিয়ে আসুন বলে আহমাদ মুসা এগিয়ে যাওয়া অব্যাহত রাখল। আহমাদ মুসা তার নাইট ভিশন গগলসের মাধ্যমে দেখল সামনে এগোনো 4 জনের একজন হঠাৎ থমকে গেল। পকেট থেকে মোবাইল বের করে কথা বলেই চমকে উঠে তাকালো পশ্চিম, অর্থাৎ আহমাদ মুসাদের দিকে। পেছন দিকে তাকিয়ে কি বলার পর সকলেই থমকে দাঁড়ালো। চমকে উঠল আহমাদ মুসাও। টেলিফোন পেয়ে এদিকে তাকানো এবং সকলকে থামিয়ে দেওয়ার অর্থ একটাই, যে তারা নতুন কোনো ইনফরমেশন পেয়েছে। সেই ইনফরমেশন নিশ্চিত এই হতে পারে যে আহমাদ মুসাদের অবস্থান ও এগোনো সম্পর্কে ওদের জানানো হয়েছে। কে জানাতে পারে? কে তাদের অবস্থান জানতে পারে? দূর থেকে তাদের দেখা সম্ভব নয়, তাহলে কি কাছ থেকে কেউ তাদের ফলো করছে? তা থাকলে সে বা তারা আক্রমণ করতে আসছে না কেন? সে কি আক্রমণের অবস্থানে নেই? দূরে কোনো জায়গায় অবস্থান করছে, কোনো উঁচু স্থান বা পাহাড়ের উপরের উপযুক্ত কোনো স্থান থেকে তাদের আলোতে দূরবীনের মাধ্যমে তাদের দেখা যেতেও পারে। চারদিকে তাকালো আহমাদ মুসা। তার চোখ ভাঙা গেটের উপর দিয়ে যাবার সময় ভাঙা গেটের উঁচু একাংশের মাথায় তারকার মতো একটা আলো নিভে যেতে দেখল। আলোটা ছোট টর্চের অথবা মোবাইলের লাইভ স্ক্রিনের হতে পারে। উঁচু গেটের দুপাশে একসময় পর্যবেক্ষণ টাওয়ার ছিল, তারই একটা এখনও টিকে আছে, যা এখন সংস্কার হয়েছে। হতে পারে ওপাশে টাওয়ারের ওঠা সিঁড়ি রয়েছে। পর্যবেক্ষণ টাওয়ারে কেউ অবস্থান করছে না, এখন কেউ উঠেছে চারদিক দেখার জন্যে। যদি এটাই হয়ে থাকে তাহলে তার ব্যবস্থায় আগে করতে হবে, তা না হলে সে তো সব খবর দিয়ে দেবে, ভাবল আহমাদ মুসা। জনাব, আপনি এখানে বসে সামনের দিকে চোখ রাখুন। ওরা যদি
এদিকে এগোই তাহলে আপনি পিছু হটবেন, এর মধ্যে আমি এসে যাব ইনশাল্লাহ। আহমাদ মুসা বলল হাজি আবদুল্লাহকে। তুমি কোথায় যাচ্ছ? বলল হাজি আবদুল্লাহ, তার কণ্ঠে উদ্বেগ। বেশি দূরে নয়, গেটের ওই টাওয়ারে যাব। সম্ভবত টাওয়ার থেকে কেউ আমাদের দেখতে পেয়েছে এবং সে সবাইকে জানিয়ে দিয়েছে। ওর ব্যবস্থাটা এখনই করতে হবে। বলে আহমাদ মুসা পিছু হটতে লাগলো। চলে গেল একদম টিভিটার আড়ালে। টিভির আড়ালে গিয়ে সে বাঁক নিল উত্তর দিকে। ফাঁকা জায়গায় এড়িয়ে ঝোপঝাড় আগাছা ইত্যাদির আড়াল নিয়ে দ্রুত এগোলো সে। ভাঙা প্রাচীর পেরিয়ে আরও উত্তরে গিয়ে একদম টাওয়ারের পেছনে চলে গেল। তারপর মাটি কামড়ে ক্রলিং করে টাওয়ারের দিকে এগোলো সে। টাওয়ারের গোড়ায় গিয়ে পৌঁছল। টাওয়ারের পশ্চিম পাশে প্রাচীরের গায়ের সাথে লাগানো সিঁড়ি উঠে গেছে টাওয়ার বক্সে। সিঁড়িটা বেশ খাড়া। খুশি হলো আহমাদ মুসা। সিঁড়ি যত ফ্ল্যাট হবে টাওয়ার বক্স থেকে সিঁড়িটা তত বেশি দেখা যাবে। আর এই খাড়া সিঁড়ি দিয়ে কেউ উঠলে তার মাথা বক্সের ফ্লোর লেভেলে না ওঠা পর্যন্ত বক্সের ভেতর থেকে দেখা যাবে না। ডান হাতে রিভলভার বাগিয়ে সিঁড়ি দিয়ে নিঃশব্দে উঠতে লাগলো আহমাদ মুসা। আর 4টা ধাপ বাকি। মাথাটা ইতোমধ্যেই ফ্লোর লেভেলে চলে গেছে। আহমাদ মুসা রিভলভারের ট্রিগারে হাত চেপে টাওয়ার বক্সের উপর অনড় দৃষ্টি রেখে আর এক ধাপ উপরে উঠল। ওঠার সঙ্গে সঙ্গেই আহমাদ মুসা মুখোমুখি হলো এক যুবকের। সে সিঁড়ির মুখের দিকেই আসছিল। তারও হাতে রিভলভার, তবে হাতে ঝুলানো। তার মানে সে আহমাদ মুসাকে আগে দেখতে পায়নি, তাই দেখতে পেয়ে বিস্ময়ের এক ধাক্কা তাকে মুহূর্তের জন্য বিমূঢ় করে তোলে। পর মুহূর্তে যুবকটির মধ্যে একটা বেপরোয়া ভাব ফুটে ওঠে এবং রিভলভার ধরা তার ডান হাতটা বিদ্যুৎ বেগে উপরে উঠে আসে। আর আহমাদ মুসা এই সাক্ষাতের জন্যই প্রস্তুত ছিল। তার তর্জনী রিভলভারের ট্রিগারে ছিল প্রস্তুত। সুতরাং বেপরোয়া যুবকটি যখন তার রিভলভার আহমাদ মুসার দিকে তুলে আনছিল, তখন আহমাদ মুসার তর্জনী ট্রিগারে চেপে বসল। গুলিবিদ্ধ করল যুবকটির বুক। গুলি খেয়েও যুবকটি তার রিভলভারের ট্রিগার টিপেছিল আহমাদ মুসাকে লক্ষ্য করে, কিন্তু শিথিল হয়ে পড়া কম্পিত হাতের গুলি লক্ষ্যভ্রষ্টই হল। আহমাদ মুসা দ্রুত তার পকেট সার্চ করে কাগজপত্র ধরনের কিছু পেল না। মানিব্যাগে টাকা ছাড়া আর কিছুই নেই। আহমাদ মুসা মানিব্যাগ যুবকের পকেটে রেখে মোবাইল ও তার রিভলভার নিয়ে দ্রুত নিচে নেমে এলো। সে যথাসম্ভব নিঃশব্দে দ্রুত চলল 4 জনের দিকে। ওরা 4 জন তাদের পেছনে টাওয়ারের গুলির শব্দ শুনে বিমূঢ় হয়ে পড়ে। তারা তাদের খবর নেবার জন্য সামনে এগোবে, না উৎপেতে শত্রুর দিকে এগোবে, না টাওয়ারের খোঁজ নেবে, কিছুই বুঝতে পারছিল না। চারদিকেই তারা সতর্ক দৃষ্টি রাখছিল। আহমাদ মুসার এগিয়ে আসাটা তাদের নজরে পড়ে যায়। তাদের একজন চিৎকার করে ওঠে, কে? জিম? কোনো উত্তর এলো না। টাওয়ারে অবস্থানে লোকটির নাম সম্ভবত ছিল জিম। উত্তর না পেয়েই তারা ওই দিক লক্ষ্যে গুলিবর্ষণ শুরু করে দিল। ওরা 4 জন আহমাদ মুসা নজরের সব সময়ই ছিল। তার নাইট ভিশন গগলস থাকায় তাদের প্রতিটি কার্যকলাপ সে লক্ষ্য করছিল। ওরা কে? জিম? বলে ডাকার সাথে সাথে আহমাদ মুসা বুঝতে পেরেছিল যে সে তাদের নজরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আহমাদ মুসা দ্রুত বাঁ দিকে গড়তে লাগলো। সুতরাং ওদের গুলিবর্ষণ বৃথায় গেল। তার উপর গুলিবর্ষণের শব্দ এবং ওদের মনোযোগ একদিকে স্থির হবার সুযোগে আহমাদ মুসা গড়িয়ে ওদের বাম পাশে চলে এলো। আহমাদ মুসা আরও গড়িয়ে ওদের 4 জনের পেছনে চলে যায়। এখন হাজি আবদুল্লাহকেও ভালোভাবে দেখা যাচ্ছে। সে রিভলভার বাগে স্থির বসে আছে। মনে মনে তার সাহসের প্রশংসা করল সে। মনে মনে ভাবল, নিশ্চয় হাজি সাহেবের উজ্জ্বলতার একটা অতীত আছে। ওরা 4 জন এখন বিমূঢ়, কোন দিকে যাবে স্থির করতে পারছে না। আসলে টাওয়ারে গুলি এবং ওদিক থেকে কারো এদিকে আসার আলামত তাদেরকে ধাঁধায় ফেলে রেখেছে। এবার আহমাদ মুসা পেছন থেকে ওদের ক্লোজ হবার জন্য বিড়ালের মতো নিঃশব্দে সামনে এগোতে লাগলো। আহমাদ মুসা ওদের একেবারে কাছাকাছি পৌঁছে যায়। সে পৌঁছতে চায় তাদের নিকটে। ধীরে সন্তর্পণে এগিয়ে একেবারে ওদের পিছনে গিয়েও পৌঁছে। স্টেনগানের ট্রিগারে তর্জনী রেখে ওদের দিকে তাক করে উঠে দাঁড়ালো সে। আহমাদ মুসা সবে ওদের অস্ত্র ফেলে হাত তুলে দাঁড়াবার নির্দেশ দিতে যাচ্ছিল, কিন্তু তার আগে এদিকে হঠাৎ ফিরে দাঁড়ানো ওদের একজনের নজরে পড়ে গেল আহমাদ মুসা। অদ্ভুত ক্ষিপ্র গতির লোকটি। আহমাদ মুসা তার নজরে পড়ার সাথে সাথে বিদ্যুৎ গতিতে সে রিভলভার তুলল আহমাদ মুসার দিকে। বিস্মিত আহমাদ মুসার কোনো উপায়ই ছিল না তার স্টেনগানের ট্রিগার টেপা ছাড়া।
যুবকটি রিভলভার তোলা দেখে অন্যরাও চোখের পলকে ঘুরে দাঁড়িয়েছে। তর্জনী দিয়ে ট্রিগার চেপে ধরল আহমদ মুসা। ঘুরিয়ে নিল স্টেনগান। তাদের উপর দিয়েই মুহূর্তেও ওরা সব লাশ হয়ে পড়ে গেল। মন খারাপ হয়ে গেল আহমদ মুসার। আহমদ মুসা চেয়েছিল ওদের বন্দি করে কিছু কথা আদায় করতে। হাজি আবদুল্লাহ এসে দাঁড়ালো আহমদ মুসার পাশে। বলল, এখানে বেভান নয়। শোনো আহমদ মুসা, আমার অবস্থা দাঁড়িয়েছে খোয়াজ খিজিরের সাথে সফরে বের হওয়া মুসা আলাইহিসসালামের মতো। তবে পার্থক্য এই যে, প্রশ্ন করলে সফর শেষ করার শর্ত করেছিলেন খোয়াজ খিজির, কিন্তু তুমি সেরকম কোনো শর্ত দাওনি। অতএব প্রশ্ন আমি করতেই পারি। প্রশ্ন করার সময় আপনি পাবেন জনাব, তবে এখন নয়। এত গোলাগুলির পর ভেতরে যারা আছে খোঁজ নিতে অবশ্যই আসবে। অতএব চলুন আমরা আড়াল নিয়ে একটু একটু করে সামনে এগোই। তার আগে আসুন মৃত সকলের পকেট সার্চ করে দেখি কোনো দরকারি কাগজপত্র পাওয়া যায় কিনা। সব পকেট খালি, কাগজপত্র কিছুই পেল না। রাস্তার পাশ দিয়ে ঝোপ জঙ্গলের আড়াল নিয়ে আবার সামনে এগোতে লাগলো আহমদ মুসারা। আহমদ মুসার বাম পকেটের মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা সে টাওয়ারে নিহত যুবকের কাছ থেকেই নিয়ে নিয়েছিল। আহমদ মুসা মোবাইলটা বের করে তাকালো স্ক্রিনের দিকে। স্ক্রিনে 3টি বর্ণ ভেসে উঠেছে। নিশ্চয় এটা নামের সংকেত। তবে কিছুই বুঝল না আহমদ মুসা। আহমদ মুসা কল অন করে মোবাইলটিকে কানের কাছে নিল। ওপার থেকে কোনো একটি ভারী কণ্ঠ জিম জিম বলে চিৎকার করছে। কয়েকবার ডেকে সে কণ্ঠ চিৎকার করে বলল, তুমি কোথায় জিম? কি হয়েছে ওদিকে? এত গোলাগুলি কেন? আহমদ মুসা শুধু শুনছিল, জবাব দিচ্ছিল না। জবাব না পেয়ে সম্ভবত পাশের একজনকে বলল, কিছু বুঝতে পারছি না। এদিকে হোটেলের ভেতর থেকে সোমনাথ শম্ভুজি তার বডিগার্ড সহ নিখোঁজ। আহমদ আলমগীরের মা বোনকে হোটেলে পাওয়া যায়নি। এদিকে আবার সেই সন্ধ্যায় আমাদের দোরগোড়ায় গোলাগুলির ঘটনা ঘটল। আমি নিশ্চিত জিম সহ আমাদের লোকের অসুবিধায় না পড়লে মোবাইল নীরব হতো না এবং কী ঘটেছে তার খবর আমাদের কাছে অবশ্যই পৌঁছে যেত। এটা ভাববার বিষয়, কি ঘটেছে। ভারী কণ্ঠটি থামতে আরেকটি কণ্ঠ বলল, ওখানে আমাদের 9 জন লোক পাহারায় আছে। সকলের একসাথে কিছু হবে এটাই স্বাভাবিক নয়। ঠিক আছে, আমি ও নটবর ওদিকটা দেখে আসছি। কণ্ঠটি থামতে এসে ভারী কণ্ঠ আবার বলে উঠল, না দেবানন্দ, আমিও যাব। কি ঘটেছে আমি দেখতে চাই। তোমরা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতেই পারবো না। থামল ভারী কণ্ঠটি। কণ্ঠটি থামতে সে দেবানন্দের কণ্ঠ আবার বলে উঠল, কিন্তু গঙ্গারাম একা থাকবে এখানে? মোবাইল মুহূর্তের জন্য থামল। তারপর সে ভারী কণ্ঠ আবার বলল, তাহলে? হঠাৎ তার কণ্ঠ থামিয়ে দিয়ে আরেকটি নতুন কণ্ঠ, হয়তো নটবর, বলল, স্বামীজি, আপনার মোবাইল খোলা আছে, বন্ধ করে দিন। ও তাই তো। স্বামীজির এই কণ্ঠের সাথে সাথে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তবু খুশি হলো আহমদ মুসা। জানা গেল ওরা এদিকে আসছে খোঁজ খবর নেবার জন্যে এবং গঙ্গারাম ওখানে বন্দি অবস্থায় আছে। কিন্তু উদ্বিগ্ন হয়ে উঠল, তাহলে এরপর স্বামীজি কি বলেছেন তা নিয়ে। সেটা নিশ্চয় গঙ্গারাম সম্পর্কে কথা। কি কথা? খুব খারাপ সিদ্ধান্ত নয় তো? মনের উদ্বিগ্নতা আহমদ মুসার আরও বাড়ল। হাজি আবদুল্লাহ জিজ্ঞাসা নেত্রে আহমদ মুসার দিকে তাকিয়ে অপেক্ষা করছিল। আহমদ মুসা মোবাইলে যা শুনেছিল তা তাকে জানিয়ে বলল, চলুন, ওদের আসা পর্যন্ত আমরা অপেক্ষায় করব না। কথা শেষ করে চলতে শুরু করল হাজি আবদুল্লাহ। রাস্তা থেকে কিছু দূর এগিয়ে ঝোপঝাড় আগাছার মধ্য দিয়ে নিজেদের যতটা সম্ভব আড়াল করে সামনে এগোতে লাগল। বাউন্ডারি প্রাচীরের মতো এই কারাগারটিও পাহাড়ের 3 দিকে ঘেরা, কিন্তু কারাগারটি এখন সে অবস্থায় না থাকলেও কঙ্কালটাকে বলা যায় যত্নের সাথেই দাঁড় করিয়ে রাখা হয়েছে। কিছু কিছু অংশ ব্যবহারযোগ্যও হয়েছে। আহমদ মুসারা সেদিকে এগোচ্ছিল। তার সামনে কারাগারের যে অংশ দেখা যাচ্ছে তা কয়েদিদের জেনারেল ব্যারাকের মতো। এই অংশটি যেমন ব্যারাকের লেভেল থেকে বেশ উঁচু, তেমনি দরজা জানালা সাইজও ভিন্ন রকমের বড়। আহমদ মুসা দেখেই বুঝল এটা কারাগারের অফিস অংশ। প্রধান রাস্তাটা তাই ওই দিকেই গেছে। আহমদ মুসারা কারাগারের অনেকটা কাছে পৌঁছে গেছে, কিন্তু ওরা দুজন স্বামীজি সহ এখনো তো বের হলো না। ওরা কি মত পাল্টেছে?
মোবাইল খোলা দেখার পর ওরা কি কোনো কিছু সন্দেহ করেছে? ওরা কি ভিন্ন কোনো কৌশল নিয়েছে? ইত্যাদি প্রশ্ন আহমাদ মুসাদের কি করণীয় এ ব্যাপারে আহমাদ মুসাকে চিন্তায় ফেলে দিল।